সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ২০০১ থেকে ২০০৬ এই সময়টা বিএনপির ক্ষমতাকাল। এই সময়ে তারেক রহমানকে আমরা যেভাবে দেখেছি, মিডিয়াতে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে এবং তার কিছু কিছু বক্তব্য আমাদের সামনে এসেছে, সেই তারেক রহমানের সঙ্গে বর্তমান সময়ে যে তারেক রহমান, বিশেষ করে গত কয়েক বছরের যে তারেক রহমান, এর মধ্যে তফাৎ অনেক। বর্তমানে তারেক রহমান অনেক বেশি পরিশীলিত, অনেক বেশি মার্জিত এবং রাজনৈতিকভাবে অনেক প্রজ্ঞাবান হয়ে উঠেছেন। এবং সর্বশেষ তার ক্ষমা চাওয়ার একটা ঘটনা, একজন ব্যক্তির কাছে তিনি ক্ষমা চাচ্ছেন, সেই ক্ষমা চাওয়ার ঘটনা দেশব্যাপী আলোড়ন তৈরি করেছে এবং তিনি প্রশংসায় ভাসছেন। এখন প্রশ্ন হইল, ওই দিন কি এমন ঘটনা ঘটেছে যার কারণে তারেক রহমান তার মায়ের সিকিউরিটির দায়িত্বে থাকা, অর্থাৎ বেগম খালেদা জিয়া ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া সিকিউরিটির দায়িত্বে থাকা এসএসএফ এর প্রধানের কাছে কেন তারেক রহমান ক্ষমা চাচ্ছেন? কি ঘটেছিল সেদিন? কিংবা এই এসএসএফ এর তৎকালীন যে প্রধান ফাতেমী আহমেদ রুমি, তিনিই বা আসলে কে, যার কাছে তারেক রহমানকে অ্যাপোলজি করতে হচ্ছে? এবং এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তারেক রহমান আসলে কি বার্তা দেওয়ার চেষ্টা করলেন, সেটা নিয়েই কথা বলবো। ঘটনাটা সম্ভবত ২০০৬ সালে। আমি যতটুকু খোঁজ নিয়ে ঘাটাঘাটি করে জানতে পারলাম, কনস্ট্রাকটিভ কিছু পাইনি, তবে যতটুকু বুঝতে পারলাম এবং জানতে পারলাম, ঘটনাটি ২০০৬ সালে। বিএনপির ক্ষমতার কাল শেষ হওয়ার আগে বিএনপি বড় একটা শোডাউনের মিছিলের মতো করে, যেখানে তারেক রহমানও ছিলেন, যেখানে বেগম খালেদা জিয়াও ছিলেন। একেবারে পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত এই মিছিলটি ছিল। তারেক রহমান নিজেও যখন ক্ষমা চাচ্ছিলেন, তখন তিনি এই কথাটি বলছিলেন, পুরান ঢাকা থেকে আমিনবাজার। ঘটনাটা ঘটেছিল শ্যামলীর আশপাশে, শ্যামলী, কল্যাণপুরের এই এরিয়াগুলোতে এই ঘটনাটা ঘটেছে। খালেদা জিয়া যেহেতু ছিলেন সেখানে এসএসএফের তৎকালীন প্রধান, তিনি ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপির পুরো ক্ষমতাকালের কিছু সময় পর পর্যন্ত তিনি এসএসএফের প্রধান ছিলেন, সৈয়দ ফাতেমী আহমেদ রুমি। সেই ফাতেমী আহমেদ রুমি যেহেতু বেগম জিয়া এত বড় একটা মিছিলে, এত মানুষের ভিড়, প্রচুর নেতাকর্মী হয়েছেন ঢাকা শহরের মতো জায়গায়, এবং আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করছিল, প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রয়োজন ছিল। সেই নিরাপত্তা দেওয়ার জন্য এসএসএফ প্রধান সেখানে ছিলেন। এসএসএফের আরও সদস্যরা ছিলেন, এসএসএফ প্রধান ফাতেমী আহমেদ রুমিও ছিলেন। সেখানেই ফাতেমী আহমেদ রুমি তারেক রহমানকে কিছু একটা বলেছিলেন, এবং যা বলার পর তারেক রহমান রিয়্যাক্ট করেন, এবং রিয়্যাক্ট করার ফলে তারেক রহমান বুঝতে পেরেছেন পরবর্তীতে যে তিনি আসলে মনক্ষুণ্ণ হয়েছেন। এটাকে ঘিরে একটা যে মনোবাদ তৈরি হয়েছে, সেটারই তিনি মীমাংসা করলেন। এখন তারেক রহমান যতদিন না বলবেন আসলে এসএসএফ প্রধান তাকে কি বলেছিলেন, কিংবা এসএসএফ এর এই প্রধান যতদিন না বলবেন যে আসলে তারেক রহমান তার সঙ্গে কি রুড বিহেভ করেছেন, সেটা তারা যতদিন না বলবেন ততদিন আমরা জানতে পারবো না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন তারেক রহমান অ্যাপোলজি করছেন, তখন এই বিএনপির যে নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, তারাও অনেকটা হতবম্ব হয়ে উঠেছেন। তারেক রহমান এই ঘটনার মধ্য দিয়ে বেশ কিছু বার্তা দিয়েছেন। তার আগে আমাদের জানা দরকার এই ফাতেমী আহমেদ রুমিকে। এই ফাতেমী আহমেদ রুমিকে নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমার চোখ পড়ল কুষ্টিয়া ৪ আসনে। কুষ্টিয়া ৪ আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছেন, কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে গঠিত যে আসন, সেখানে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি কুষ্টিয়া জেলার বিএনপি নেতা এবং বিএনপি পরিবারেরই সন্তান। এই মেহেদী আহমেদ রুমি হলেন এই ফাতেমী আহমেদ রুমির ভাই। তাকেই বিএনপি মনোনয়ন দিয়েছে, এবং এই ফাতেমী আহমেদ রুমি একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন, মেজর জেনারেল ছিলেন, এবং সেটার বদলতে তিনি এসএসএফ এর প্রধান হয়েছিলেন এবং খালেদা জিয়ার প্রোটোকলের দায়িত্ব পেয়েছিলেন। আমরা জানি যে এই ফাতেমী আহমেদ রুমির যে বাবা, তিনিও জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করতেন এবং খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন। অর্থাৎ পুরোটাই বিএনপি পরিবার। এখন বিএনপি পরিবার হওয়া সত্ত্বেও কেন এই বিএনপি পরিবারের লোকের কাছে বা দলের একজন নেতার পরিবারের সদস্যের কাছে তারেক রহমানের ক্ষমা চাইতে হলো? আমরা আগে একটু দেখি এই
ফাতেমী আহমেদ রুমির ভাইকে যে মনোনয়ন দিয়েছে মেহেদী আহমেদ রুমিকে, এটা নিয়েও কিন্তু বিতর্ক চলছে। সেখানে আমি একটা রিপোর্ট আমার সামনে এসেছে যে 111-এর সময় এই ফাতেমী আহমেদ রুমি সেনা কর্মকর্তা ছিলেন, এসএসএফের প্রধান ছিলেন, সেহেতু তিনি নাকি খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, এরকম কথাবার্তা ওই রিপোর্টে লেখা হয়েছে। যদি আমি আর এর কোনোটা সত্যতা যাচাই করতে পারিনি, কিন্তু তারপরেও দেখলাম তারেক রহমান ক্ষমা চাইলেন। এখন এই ক্ষমা চাওয়ার বার্তাটা কি? আচ্ছা, তারেক রহমান চাইলে পারতেন না যে হচ্ছে এখানে তাকে ফোন কল করে ক্ষমা চাইতে? তারেক রহমান কেন ক্ষমা চাইলেন, এই প্রশ্নটি তোলার আগে বোঝা দরকার আসলে তিনি এই যে একজন সাবেক এসএসএফের অর্থাৎ সেনা কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন, অ্যাপোলজি করলেন, সেটা তিনি কোথায় করলেন? বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটা প্রোগ্রাম করেছে যেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, নৌ কর্মকর্তা এবং বিমান বাহিনী কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেছেন। সেখানে 101 জন অবসরপ্রাপ্ত সেনা, বিমান এবং নৌবাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমরা জানি 1/11 সরকারের সময় এদের বেশিরভাগই যারা উপস্থিত ছিলেন তাদের বেশিরভাগই হচ্ছে অ্যাক্টিভ ছিলেন, অর্থাৎ কর্মরত ছিলেন। তার আগের সরকারের ক্ষমতায় কারা ছিল? বিএনপি। বিএনপি ক্ষমতায় থাকাকালে ক্ষমতার একটা কেন্দ্রে তারেক রহমানও ছিলেন। সে জায়গায় এই যে পাওয়ার প্র্যাকটিসের ক্ষেত্রে হয়তো বা তারেক রহমানের সঙ্গে কারো কারো একটা দূরত্ব তৈরি হয়ে থাকতে পারে। এবং বাংলাদেশের রাজনীতিতে একটা কথা চলমান রয়েছে যে হচ্ছে তারেক রহমান যখন কারাগারে গেছেন এবং কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন তখন মূলত সেনাবাহিনী ক্রোধ করে তাকে হচ্ছে নির্যাতন করেছেন, এরকম একটা কথা বাংলাদেশের রাজনীতিতে চলমান রয়েছে। সেই জায়গা থেকে তারেক রহমানের সঙ্গে এই সশস্ত্র বাহিনীর একটা দূরত্ব আছে, এরকম কথাবার্তা রাজনীতিতে প্রায় শোনা যায়। অর্থাৎ সেই দূরত্বটা মেটানোর জন্যই কি তারেক রহমান এই লোকদেরকে এক জায়গায় জড়ো করে মতবিনিময় করলেন এবং তিনি এক ধরনের একটা অ্যাপোলজি করলেন? হলে হতে পারে। আমরা জানি তারেক রহমান ফিরছেন না এবং তিনি না ফেরার ক্ষেত্রে তিনি বলছেন সেটা তার নিজের উপর নির্ভর করছে না, অর্থাৎ অনেক কিছুর উপর নির্ভর করছে। সে জায়গায় কেউ কেউ আলাপ তুলেছেন যে এখানে সেনাবাহিনীও একটা ফ্যাক্টর। এই বিরোধগুলা মীমাংসার জন্যই কি তিনি এটা করছেন কিনা সেটা একটা প্রশ্ন থাকছে। এর বাইরেও তারেক রহমান আসলে এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বেশ কিছু রাজনৈতিক ট্রাম্প খেলেছেন, এমনভাবে খেলেছেন যেটা তাকে একজন পরিমার্জিত রাজনীতিবিদ হিসাবে আরও ভালোভাবে স্ট্যাবলিশ করছে এবং তিনি যে এই প্রধানমন্ত্রী হবেন, হলে কেমন হবেন সেই বার্তাটি দিলেন। তারেক রহমান চাইলে ফোন করেও হচ্ছে তার কাছে ক্ষমাটা চাইতে পারতেন, কিংবা হচ্ছে একটা চিঠির মধ্য দিয়ে চাইতে পারতেন, কিংবা যে কোনোভাবে, কিংবা দেশে আসার পর দেখা করে, কিংবা তাকে লন্ডনে ডেকে পাঠাতেও পারতেন, যে কোনোভাবেই তিনি পারতেন। কিন্তু তিনি প্রকাশ্যে চাইলেন এবং তিনি চাইলে জানেন যে এটা মিডিয়া কাভারেজ পাবে এবং মিডিয়াতে সামনে আসবে। তিনি এর মধ্য দিয়ে একটা বার্তা দিলেন যে হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হলে কেমন হবেন সেই জিনিসটা, যেটা বর্তমানে যে জেনজি তারা যে খুব ভালোভাবে পছন্দ করে, যে ভুল হইলে ক্ষমা চাওয়ার যে রীতি, সেটা তিনি দেখিয়ে দিলেন যে তিনি ভুল করলে সেটার জন্য তিনি ক্ষমা চাইতে প্রস্তুত। এবং প্রথম আলোর একটা জরিপ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আগামীতে কে প্রধানমন্ত্রী হচ্ছেন, সেখানে তারেক রহমানের নাম সবচেয়ে বেশি মানুষ বলেছে, 47%। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হলে ক্ষমা চাইবেন কি চাইবেন না তার একটা বার্তা তিনি স্পষ্টত দিয়ে দিলেন। দ্বিতীয়ত আরেকটি কারণ যেটা আমি মনে করি, তার প্রতিদ্বন্দ্বীদেরকে তিনি পরাজিত করেছেন। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার আশপাশে থাকা, ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতাদের ক্ষমা চাওয়ার প্রবণতা খুব একটা বেশি দেখা যায় না। একবারে দলের শীর্ষ নেতা কিংবা প্রধানমন্ত্রী হলে তো এরকম ঘটনা দেখাই যায় না, যেটা তারেক রহমান করে দেখিয়েছেন। এবং দেশের বিরুদ্ধে কাজ করা জামাতে ইসলামী কিন্তু এখনও প্রপারলি ক্ষমা চাইতে পারেনি। 17 বছর দেশের মানুষের উপর নিপীড়ন চালালেও, জুলাই আগস্টে হত্যাকাণ্ড চালালেও শেখ হাসিনা এখন পর্যন্ত একটা সরি বলতে পারেননি। কিন্তু মায়ের সিকিউরিটির প্রধানের কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান। এর মধ্য দিয়ে তার রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ, শেখ হাসিনা রাজনৈতিক প্রেক্ষাপটে না থাকলেও এক ধরনের তারেক রহমানের রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু এখনও, এবং ডাক্তার শফিকুর রহমান কিন্তু তারেক রহমানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সেই জায়গা থেকে যারা হচ্ছে তাদের 71 ভূমিকার জন্য, যারা জুলাই আগস্টের গণহত্যার ভূমিকার জন্য ক্ষমা চাইতে পারে না, তাদেরকে তারেক রহমান পরাজিত করেছেন। তিনি ঠুনকো একটা ছোট বিষয়ের জন্য ক্ষমা চাইতে পারেন সেটা তিনি দেখিয়েছেন এবং কিভাবে ক্ষমা চাইতে হয় সেটা তিনি বুঝিয়ে দিলেন। দলের নেতাকর্মীদেরকে বার্তা দেওয়া,
আমরা জানি তারেক রহমানের দল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছে এবং হচ্ছে নেতাকর্মীরা নানান জায়গায় বিক্ষোভ করছেন দলের প্রার্থী পরিবর্তনের দাবিতে এবং হচ্ছে এই ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বরিশালে যে ঘটনাটি ঘটেছে সব মিলিয়ে বিএনপির ইমেজ অনেকটাই ক্ষতি হয়েছে এবং কেউ কেউ বলছেন যে ভোটও কমেছে সেই জায়গায়। সব মিলিয়ে তিনি ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে একটা জিনিস এস্টাবলিশ করলেন যে তিনি কতটা সহনশীল এবং কতটা নমনীয় একজন মানুষ এবং তিনি ক্ষমা চাওয়ার জন্য যে ভুলের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত তিনি সেই বার্তা দিয়ে দিলেন। এই যে একটা পজিটিভ ভাইব যে তিনি দলের মধ্যে ছড়িয়ে দিলেন, এটা যদি তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে দল অন্তত দলের নেতাকর্মীরা নৈতিকভাবে উন্নতি করার একটা সুযোগ পাবে বলে আমার কাছে মনে হয়। এরপরে যে কারণটা ভোটের হিসাব, ওই যেটা বললাম গত 1-1.5 বছরে যে বলা হচ্ছিল যে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে বিএনপির ভোট তত কমবে এবং আরও 1 বছর যদি এই সরকার ক্ষমতায় থাকতে পারে বিএনপি হয়তো ক্ষমতায় নাও আসতে পারে, এরকমও কেউ কেউ বলছেন। অর্থাৎ এই বিএনপি গত এই 1-1.5 বছরে নিজেদের ইমেজ নিজেরাই নষ্ট করেছে, নিজেদের ভোট কমিয়েছে, এই আলাপ রয়েছে। তারেক রহমান এক ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ইমেজটাকে একটু উপরে তুলে ফেললেন, এটা কিন্তু স্পষ্ট। এবং তিনি বুঝিয়ে দিলেন যে হচ্ছে তিনি দলের প্রধান এবং যদি সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি আসলে কতটা সহনশীল হবেন, কতটা পরিশীলিত রাজনীতি করবেন, সেটা সেই বার্তা তিনি স্পষ্টত তিনি দিয়ে দিয়েছেন। এবং এই যে ব্যারিস্টার ফুয়াদ যে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর বললেন যে বিএনপির 10 লাখ ভোট কমেছে তার উপর আক্রমণের বা তাকে লাঞ্ছিত করার মধ্য দিয়ে, তারেক রহমান ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বিএনপির 50 লাখ ভোট বেড়েছে বলে আমি মনে করি। এই ভোটের হিসাবে ইমেজের উন্নতির ক্ষেত্রে বিএনপির এটা একটা ট্রাম্প কার্ড হিসাবে কাজ করবে বলে আমি মনে করি। সর্বোপরি বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসটা খুবই রেয়ার, তারেক রহমান সেটা করে দেখিয়েছেন। আমি মনে করি তারেক রহমান ভবিষ্যতেও একই রকম থাকবেন এবং তিনি যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পান তিনি ভালোভাবে আগের যে অভিযোগ, আগের যে বিভিন্ন কথাবার্তা যে শোনা যায় সেগুলো তিনি সেই জায়গায় না থেকে নতুন করে বাংলাদেশকে নতুনভাবে চালাবেন। যেভাবে তিনি এখন কথা বলছেন ঠিক সেগুলারই বাস্তবায়ন করবেন বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।